বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের জন্য এমন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেই টিউটোরিয়ালটির টাইটেল সম্পূর্ণ ব্যতিক্রম, এবং আমি আশা করেছিলাম যে আমার এই ভিডিও মেকআপ করার পূর্বে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে এ জাতীয় ভিডিও হয়তো আপলোড হয়েছে, কিন্তু আমি খুঁজে দেখেছি কিন্তু পাইনি। আপনারা অবগত আছেন, আপনারা যারা সিনিয়র শিক্ষক রয়েছেন, দীর্ঘদিন যাবৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে রয়েছেন এবং দায়িত্ব পালন করে আসছেন, তারা কিন্তু অনেক জানেন। তথাপি আমি তাদেরকে তাদের সম্মান দিয়ে বা তাদেরকে সামনে রেখেই আমি আমার যে থিওরি বা অভিমত, সেই বিষয়টি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন। দেখলে আশা করি আমার এই কথাগুলোর যৌক্তিকতা কতটুক যদি হয় তাহলে একটি কমেন্ট কিছু একটা লিখে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে তাও মন্তব্য করবেন, সমস্যা নেই, কারণ আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো যাক, আমি শুরু করছি। শুরুটি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গড়ে ওঠা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিধির যেই নিয়ম, সেই নিয়মগুলো আপনারা অবশ্যই নিজেরা জানেন, এমনকি আইন বইয়েও রয়েছে। তথাপি নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলো কতটুক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌক্তিক বা যুক্তিযুক্ত হচ্ছে, সে বিষয়গুলো আপনাদের থিওরি থেকে, আপনাদের থিঙ্কিং অর্থাৎ চিন্তা চেতনা থেকে আপনারা বলবেন, আর আমিও আমার চিন্তা চেতনা থেকে আজকে ব্যক্ত করব এই বিষয়গুলো। যেমন ধরুন, একজন সহকারী শিক্ষক 10 বছর শিক্ষকতা করার পরে সে যদি প্রমোশন নিতে চায়, অর্থাৎ পদায়ন তার ইমপ্রুভ করতে চায়, অর্থাৎ উপরে ধাপে যেতে চায়, তাহলে তাকে কি করতে হয়, যে সহকারী প্রধান শিক্ষক পদে তাকে আবেদন করে ইন্টারভিউর মাধ্যমে প্রথম হলেই তিনি সহকারী প্রধান শিক্ষক পদে যুক্ত হতে পারেন অন্য কোনো প্রতিষ্ঠানে, অথবা যে প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন। যাক, এটা যেহেতু এন্ট্রি লেভেল থেকে তিনি পদায়ন হয়ে আরেকটি ধাপ উপরে চলে গেলেন, সেটা সমস্যা নেই। কিন্তু আবার একই পদ থেকে, এই পদ থেকে আবার প্রধান শিক্ষক পদে তাকে আবেদন করতে হয়, এবং সেখানে সে যদি ইন্টারভিউতে ভালো করেন, অর্থাৎ প্রথম হন, তাহলে তিনি আবার প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন। এটাও আমার যুক্তিতে ধরে নিলাম যে ঠিক আছে, যেহেতু আমরা বেসরকারি। কিন্তু একজন শিক্ষক যখন সহকারী প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন কোনো একটি প্রতিষ্ঠানে, অথবা প্রধান শিক্ষক পদে কোনো একটি প্রতিষ্ঠানে নিযুক্ত হন, তাহলে কেন তাকে দ্বিতীয়বার অন্য আরেকটি প্রতিষ্ঠানে যেতে হলে একই পদে তাকে ইন্টারভিউ দিতে হবে, হোক প্রধান শিক্ষক হোক সহকারী প্রধান শিক্ষক? এটা কেন দিতে হবে? এই যৌক্তিকতা কোথায়? এই যুক্তি কি কেউ খণ্ডাতে পারবেন, বা একটা সুন্দর এর ব্যাখ্যা কি আপনারা দিতে পারবেন? কেন দিতে হবে, কি কারণে দিতে হবে? আর কোন দেশে বা কোন চাকরি বিধির মধ্যে যে একই পদে দ্বিতীয়বার ইন্টারভিউ দিয়ে তাকে চাকরি নিতে হবে বা করতে হবে? এটা কি তাহলে নিয়োগ বিধিতে এটা কি সাংঘর্ষিক হয়নি? অবশ্যই সাংঘর্ষিক হয়েছে। আপনি অবশ্যই এই কথার যুক্তি দাঁড় করাবেন বা ব্যাখ্যা
পর্যালোচনা বিশ্লেষণ শেষে এটাই দাঁড় করাবেন যে ওটার প্রয়োজন নেই, ট্রান্সফার অর্থাৎ এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ট্রান্সফার করলেই হয়ে যায়। হ্যাঁ, আমি মানলাম আপনার কথা, তবে ট্রান্সফারটা অবশ্যই ভিতরে করতে হবে বা একটা বিধির মধ্যে করতে হবে, যে কত পার্সেন্ট নিয়োগ বিধি থেকে কত পার্সেন্ট শূন্য পদে দেবে সেটা অবশ্যই থাকতে হবে। তো এই জাতীয় কোনো তথ্য উপাত্ত এখনো পর্যন্ত বিধির বইয়ে মানে তারা অ্যাপ্লাই করেনি। কারণ কি? কারণ এখানে এ জাতীয় প্রশ্ন তুললে সমাধান কে দেবে, মানে কে এই সমাধান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে মানে পরামর্শ নেবে। তো আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটি বিষয় মনে করি যে একটি জিনিস এখানে অবশ্যই করা অত্যন্ত জরুরি হয়। দুটি জিনিস করা অত্যন্ত জরুরি, একটি হচ্ছে যে ট্রান্সফারের মাধ্যমে, অথবা আরেকটি হচ্ছে যে প্যানেল করে, অর্থাৎ একটা উপজেলা বা জেলাতে কতগুলো পদ সহকারী সিনিয়র শিক্ষক রয়েছে, কতগুলো পদ মানে আগামী 3 মাসে সহকারী প্রধান শিক্ষক চলে যাবে, অথবা প্রধান শিক্ষক চলে যাবে 6 মাস অন্তর অথবা 1 বছর অন্তর চলে যাবে। এটার একটা লিস্ট করে সর্বোচ্চ জ্যেষ্ঠতার ভিত্তিতে যেসব প্রতিষ্ঠানগুলোতে জ্যেষ্ঠতা রয়েছে সেসব প্রতিষ্ঠান জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদেরকে সেখানে সহকারী প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক পদে আসীন করা যায়, অথবা ট্রান্সফারের মাধ্যমে করা যায়। এই দুইটা জিনিস করলেই কিন্তু এই ধরনের সমস্যার সমাধান এখানেই পরিসমাপ্তি ঘটে। তো আশা করা যাচ্ছে যে এই বিষয়গুলো একটি যৌক্তিক জায়গায় নিয়ে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। অন্যথায় যারা নিয়োগ বিধি প্রণেতা তাদের বিষয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলবেন, অবশ্যই প্রশ্ন তুলবেন। আরেকটি কথা বলবো, যে কথাটি না বললেই নয়, 2021 সালের জনবল কাঠামোতে সিনিয়র শিক্ষকদেরকে যে আরেকটি টাইম স্কেল দেওয়া হয়েছে, পাশাপাশি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদেরকে কিন্তু টাইম স্কেল অথবা গ্রেড ইমপ্রুভ করা হয়নি। এটাও কিন্তু একটা মারাত্মক ধরনের একটা সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। কেন এমনটি করা হবে? তারা শুধু পদ নিয়ে বসে থাকবে কিন্তু বেতন স্কেলের ক্ষেত্রে সমান হবে, এটা কেন? এটা কিন্তু সম্পূর্ণ যুক্তির বাইরের বিষয়। সুতরাং এই বিষয়গুলো দেখা অত্যন্ত জরুরি এবং মানবিক কারণ এই মানবিক কারণগুলি যদি শীর্ষ দায়িত্ব থেকে না পালন করা হয় তাহলে এর জবাবদিহিতা কিন্তু করতে হবে, অবশ্যই এর জবাবদিহিতা আপনাদের করতে হবে। ইহকালে না করলেও পরকালে অবশ্যই আপনাদের এই জবাবদিহিতা করতে হবে। তো কথাগুলো আজকে অত্যন্ত কষ্টের সহিত বলতে হচ্ছে, যদিও আমার কথাগুলো একটু লাইন এর বাইরে চলে গেছে, তথাপি কিছুই বলার বা করার নেই। যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর বিষয়গুলো যুক্তিযুক্তভাবে সমাধান করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়ালের টাইটেলটি নিয়ে পর্যালোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।